আমরা ইতিহাসকে যেভাবে বুঝি বা চিনি তার পেছনে কিন্তু কিছু বহুল প্রচলিত গল্পের বিরাট ভূমিকা আছে। কিন্তু কি হবে যদি জানতে পারা যায় যে সেই গল্পগুলোর বেশিরভাগই আসলে সত্যি নয়? চলুন আজ আমরা এমনই কিছু বিখ্যাত ঐতিহাসিক ঘটনা নিয়ে কথা বলবো যা আদতে কখনোই ঘটেনি, আর জানার চেষ্টা করব কেন এই মিথগুলো এত শক্তিশালী হয়ে উঠল। আচ্ছা, চলুন শুরু করা যাক এমন একটা গল্প দিয়ে যা আমরা প্রায় সবাই শুনেছি, আর সত্যি বলতে শুনতে বেশ ভালোও লাগে। গল্পটা হলো ইতিহাসের অন্যতম সেরা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। তিনি নাকি স্কুলে অঙ্কে ফেল করেছিলেন। এটা কি আসলেই সত্যি? একদমই না, কথাটা পুরোপুরি ভুল। বাস্তবতা ঠিক এর উল্টো। আইনস্টাইন গণিত বা পদার্থবিজ্ঞানে কখনোই দুর্বল ছাত্র ছিলেন না, বরং ১৫ বছর বয়স হওয়ার আগেই তিনি ডিফারেন্সিয়াল আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের মতো কঠিন বিষয় আয়ত্ত করে ফেলেছিলেন। তার স্কুলের রেজাল্ট দেখলেই পরিষ্কার বোঝা যায় যে তিনি গণিত আর পদার্থবিজ্ঞানে সবসময় সেরা নম্বর পেতেন। তাহলে প্রশ্ন হলো, এই গল্পটা ছড়ালো কিভাবে? এর শুরুটা হয়েছিল একটা খুব সাধারণ ভুল থেকে। একজন জীবনীকার সুইজারল্যান্ডের গ্রেডিং সিস্টেমটা ঠিকঠাক বুঝতে পারেননি। সেখানে ৬ ছিল সর্বোচ্চ নম্বর, আর তিনি হয়তো ভেবেছিলেন এটা কম নম্বর। এরপর রিপ্লিজ বিলিভ ইট অন নটের মতো জনপ্রিয় শো এই ভুল গল্পটাকে আরও জনপ্রিয় করে তোলে। যদিও আইনস্টাইন নিজে বারবার এই কথাটা অস্বীকার করেছেন, তবুও গল্পটা টিকে গেছে। কারণ এটা আমাদের এক ধরনের অনুপ্রেরণা দেয় যে এত বড় একজন প্রতিভাধর মানুষও সাধারণ ভুল করতে পারেন। আর এখান থেকেই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা উঠে আসছে। যদি আইনস্টাইনের অঙ্কে ফেল করার মতো গল্পগুলো সত্যি নাই হয়, তাহলে এগুলো কেন এত জীবন্ত আর বাস্তব মনে হয়? আর কেনই বা আমরা এগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বলে চলেছি? এই প্রশ্নগুলোর উত্তর পেতে আমরা কয়েকটা দিক খতিয়ে দেখব, যেমন কিভাবে আমরা কিংবদন্তিদের সাধারণ মানুষের পর্যায়ে নিয়ে আসি, জাতি গঠনের জন্য কিভাবে গল্প বানানো হয়, জটিল সমস্যার জন্য সহজ সমাধান হিসেবে কিভাবে একজনকে দোষী সাব্যস্ত করা হয়, কিভাবে সাধারণ গল্প ধীরে ধীরে ইতিহাসের অংশ হয়ে যায়, আর সবশেষে এই মিথগুলো আসলে আমাদের নিজেদের সম্পর্কেই বা কী বলে। প্রথম কারণটা হলো, আমরা প্রায়ই অসাধারণ প্রতিভাদের বছরের পর বছরের কঠিন পরিশ্রমকে খুব একটা গুরুত্ব দেই না, বরং তাদের বড় বড় আবিষ্কারগুলোকে একটা আকস্মিক বা সাধারণ ঘটনা হিসাবে দেখাতে ভালোবাসি। এতে করে ওই কিংবদন্তিদেরকে অনেক কাছের মানুষ বলে মনে হয়। যেমন ধরুন স্যার আইজ্যাক নিউটনের মাধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কারের গল্পটা। আমরা সবাই এটাই জানি যে তার মাথায় একটা আপেল এসে পড়েছিল, আর সঙ্গে সঙ্গেই তিনি মাধ্যাকর্ষণের মতো একটা বিশাল রহস্য সমাধান করে ফেললেন। কিন্তু আসল ঘটনাটা কিন্তু বেশ অন্যরকম আর অনেক বেশি জটিল। নিউটন একটা আপেলকে পড়তে দেখেছিলেন ঠিকই, কিন্তু সেটা তার মাথায় পড়েনি, আর ওই ঘটনাটা তার মনে শুধু একটা প্রশ্ন জাগিয়েছিল। ব্যাস, ওই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে আর গ্র্যাভিটেশনাল থিওরিটা দাঁড় করাতে তার প্রায় ২০ বছরের কঠিন গাণিতিক পরিশ্রম লেগেছিল। মাথায় আপেল পড়ার ওই মজার গল্পটা, ওটা তো পরে ভলতেয়ারের মতো লেখকরা জুড়ে দিয়েছিলেন, শুধু কাহিনীটাকে একটু ইন্টারেস্টিং বানানোর জন্য। ঠিক একই রকম আরেকটা উদাহরণ হলো টমাস এডিসন আর লাইট বাল্বের আবিষ্কার। আমাদের সবার ধারণা এডিসন একাই এই যুগান্তকারী আবিষ্কারটা করেছিলেন, কিন্তু সত্যিটা হলো তারও আগে অন্তত ২২ জন উদ্ভাবক কিন্তু কার্যকারী ভাস্বর বাতি তৈরি করে ফেলেছিলেন। তাহলে এডিসনের আসল কৃতিত্বটা কোথায়? তিনি শুধু বাল্বটাকে আরও উন্নত করেননি, বরং এর চারপাশে একটা সম্পূর্ণ বৈদ্যুতিক ব্যবস্থা তৈরি করেছিলেন, মানে সকেট, সুইচ থেকে শুরু করে পাওয়ার জেনারেটর পর্যন্ত সবকিছু। তিনি একজন উদ্ভাবকের চেয়েও আসলে একজন বড় সিস্টেম ইঞ্জিনিয়ার ছিলেন, যিনি আলোকে বাণিজ্যিকভাবে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পথ তৈরি করেছিলেন। এবার একটু অন্যদিকে তাকাই। চলুন দেখি কিভাবে কিছু মিথ একটা জাতির পরিচয় তৈরি করতে বা নাগরিকদের নৈতিক শিক্ষা দিতে ব্যবহার করা হয়। প্রায় দেখা যায় জাতিগুলো তাদের প্রতিষ্ঠাতাদের নিয়ে এমন কিছু অনুপ্রেরণামূলক গল্প তৈরি করে যা তাদের ভিত্তি মজবুত করে। যেমন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনকে নিয়ে একটা খুব বিখ্যাত গল্প চালু আছে। বলা হয় ছোটবেলায় তিনি নাকি একটা চেরি গাছ কেটে ফেলেছিলেন, আর যখন তার বাবা জিজ্ঞেস করেন তখন তিনি সাহসের সাথে সত্যিটা স্বীকার করে বলেছিলেন, আমি মিথ্যা বলতে পারি না। মজার ব্যাপার হলো, এই ঘটনার কোনো ঐতিহাসিক প্রমাণই নেই। গল্পটা বানিয়েছিলেন ম্যাসন লকউইমস নামের একজন জীবনীকার, তাও আবার ওয়াশিংটনের মৃত্যুর পরে। তার উদ্দেশ্য ছিল সততার একটা আদর্শ তৈরি করা, যা নতুন আমেরিকান জাতির নৈতিক ভিত্তি হিসাবে কাজ করবে। মানে এই গল্পটা আসলে ওয়াশিংটনের চেয়েও তৎকালীন আমেরিকান সমাজের ভাবনা চিন্তা নিয়েই বেশি কথা বলে। একইভাবে আমেরিকার স্বাধীনতার ঘোষণা নিয়েও একটা প্রচলিত ধারণা আছে যে ৪ জুলাই ১৭৭৬ সালে সবাই মিলে একসাথে এটাতে সই করেছিলেন। কিন্তু বাস্তবতা হলো স্বাধীনতার পক্ষে ভোট হয়েছিল ২রা জুলাই। ৪ জুলাই শুধু দলিলের লেখাটা চূড়ান্ত হয়েছিল, আর জন হ্যানকক একা সই করেছিলেন।
বেশিরভাগ প্রতিনিধিরা তো সই করেছিলেন প্রায় 1 মাস পর 2 আগস্টে। অনেক সময় হয় কি, কোনো বড় বিপর্যয়ের পেছনে অনেকগুলো জটিল কারণ খোঁজার চেয়ে একজন ব্যক্তিকে দোষ দিয়ে দেওয়াটা অনেক সহজ মনে হয়, আর মিথগুলো প্রায়ই এই ধরনের সহজ খলনায়ক তৈরি করতে সাহায্য করে। রোমান সম্রাট নিরোকে নিয়ে একটা কুখ্যাত গল্প আছে যে রোম যখন আগুনে পুড়ছিল তখন তিনি নাকি মনের সুখে বেহালা বাজাচ্ছিলেন। কিন্তু ঐতিহাসিক সত্য হল সেই সময়ে বেহালার মতো কোনো বাদ্যযন্ত্রের অস্তিত্বই ছিল না, আর আগুন লাগার সময় নিরো রোম থেকে অনেক দূরে ছিলেন। খবর পেয়ে তিনি ফিরে আসেন এবং ত্রাণ কাজ শুরু করেন। আরেকটা বিখ্যাত উদাহরণ হল 1871 সালের শিকাগোর সেই ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রচলিত গল্পটা কি, যে মিসেস ওলিয়ারি নামের এক মহিলার গরু নাকি লণ্ঠনে লাথে মেরেছিল, আর তাতেই পুরো শহরটা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। কিন্তু এর পেছনের আসল সত্যিটা হলো যে সাংবাদিক প্রথম এই গল্পটা লিখেছিলেন, তিনি নিজেই পরে স্বীকার করেছেন যে খবরটাকে একটু রসালো করার জন্য তিনি গরুর কাহিনীটা বানিয়েছিলেন। আসলে এই মিথটা একটা বড় কাঠামোগত ব্যর্থতাকে আড়াল করেছিল। যেমন শহরের বেশিরভাগ বাড়ি ছিল কাঠের তৈরি, আর আবহাওয়া ছিল প্রচণ্ড শুষ্ক। এইসব কারণের দায়ভার একজন গরিব আইরিশ অভিবাসী মহিলার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। তাহলে প্রশ্ন জাগে, কিভাবে একটা মিথ্যা গল্প ধীরে ধীরে সত্যি বলে সবার কাছে গৃহীত হয়? আসলে প্রায়শই একটা আকর্ষণীয় গল্প বাস্তবতার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। 1938 সালে অরসেন ওয়েলসের ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস রেডিও নাটকটা নিয়ে একটা মিথ খুব প্রচলিত আছে। বলা হয় এটা শুনে নাকি পুরো আমেরিকা জুড়ে মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। কিন্তু বাস্তবে সেই রাতের নাটকটা শুনছিলেন তুলনামূলকভাবে কম মানুষ, বড়জোর কয়েক মিলিয়ন। তাহলে এই যে এত আতঙ্কের কথা শোনা যায়, সেটা আসলো কোথা থেকে? আসলে এর পেছনের কারণটা হলো মিডিয়া। তখনকার খবরের কাগজগুলো রেডিওকে তাদের প্রতিযোগী ভাবত, তাই তারা এই ঘটনাটাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা শুরু করে। ভাবুন একবার, মাত্র 1 সপ্তাহের মধ্যে প্রায় 12,000 আর্টিকেল ছাপা হয়েছিল দেশ জুড়ে আতঙ্কের কথা বলে। মানে এটা আসলে মিডিয়া তৈরি করা একটা প্যানিক ছিল, যা আসলে ঘটনার চেয়ে অনেক অনেক বড়। সবশেষে এই সব ঐতিহাসিক মেদগুলো আসলে ইতিহাসের ওই চরিত্রগুলোর চেয়ে আমাদের নিজেদের সম্পর্কেই অনেক বেশি কিছু বলে। এগুলো আমাদের বিশ্বাস, আমাদের ভয় আর আমাদের মূল্যবোধেরই একটা প্রতিফলন, একটা আয়নার মতো। একটা মিথের জীবনচক্র সাধারণত এভাবেই চলে। প্রথম একটা বাস্তব ঘটনা ঘটে, তারপর সেটাকে ঘিরে একটা সহজ, আকর্ষণীয় আর আবেগঘন গল্প তৈরি করা হয়। এরপর মিডিয়া, পাঠ্যপুস্তক বা রাজনীতিবিদরা সে গল্পটা বারবার বলতে থাকেন, আর একসময় সেটা আমাদের মনে এমনভাবে গেঁথে যায় যে ওই গল্পটাই আসল সত্যের জায়গা নিয়ে নেয়। তাহলে মূল কথাটা হলো, ইতিহাস শুধু অতীতে ঘটে যাওয়া ঘটনার সংগ্রহ নয়, বরং এটা হলো অতীত নিয়ে আমরা যে গল্পগুলো বলি তারও সমষ্টি। আর এটা আমাদের একটা জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, আচ্ছা, আজ আমরা বর্তমান সময় নিয়ে যে গল্পগুলো তৈরি করছি বা শুনছি, সেগুলোর মধ্যে কোনগুলো ভবিষ্যতের মানুষের কাছে ঐতিহাসিক মিথ হিসেবে পরিচিতি পাবে?